এই দুইটা গ্রাফই খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট বলা যায়। এখানে তোমার খাতাটা অলরেডি ডিফারেন্ট হয়ে গেল। এই জিনিসটা এমসিকিউ এর জন্য 5 স্টার। তুমি এইভাবে অ্যান্সার করলে তুমি 4-এ 4 বা 3-এ 3 পাবা। আসসালামু আলাইকুম। এসএসসি দ্বিতীয় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গ্রাফ রিলেটেড যা যা লাগবে সবই ইনশাল্লাহ কভার করব। গ্রাফ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল দেয় সেখানে অবশ্যই গ্রাফ থেকেই দিবে, দেখা যাবে 90% কেসে। তো ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন কোনো কিছুকে তাপ দিব তখন দুইটা ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তাপমাত্রা বৃদ্ধি, অথবা অবস্থার পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন। যেমন এটা একটা বরফ ধরো ফ্রিজে আছে -40°C তাপমাত্রায়, এটাকে তুমি তাপ দিবা। এই বরফকে যদি তাপ দাও তাহলে সেটা ছিল প্রথমে -40°C বরফ। তাপ দিলে এটা তাপমাত্রা বৃদ্ধি করবে, প্রথম ঘটনাটা ঘটবে। ঘটে 0°C বরফে পরিণত হবে। এবার আমি যদি তাপ দেওয়া অব্যাহত রাখি, তাপ দিতেই থাকলাম, তাহলে এই 0°C বরফ পরিণত হবে 0°C পানিতে, অর্থাৎ বরফ থেকে পানিতে পরিণত হলো। এবার যদি তাপ দিতেই থাকি, এবার আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। কখনো হবে 10°C পানি, তাপমাত্রা দিলে বেড়ে 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 50°C যাবে, তারপর একটা সময় যে 100°C পানিতে পরিণত হবে। এবার আমি আরও তাপ দিই যদি, এবার দেখো পানির যেহেতু স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রা, তাই তাকে আগে বাষ্পে পরিণত হতে হবে, তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ এবার অবস্থার পরিবর্তন হবে। এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছিল, তাপমাত্রায় কোনো বৃদ্ধি না হয়ে। এই ক্ষেত্রে আবার অবস্থার পরিবর্তন হয়ে 100°C বাষ্প তৈরি হবে। আমি যদি আরও তাপ দেই তাহলে দেখা যাবে একটা সময় যে সেটা 140°C বাষ্পে পরিণত হলো। অর্থাৎ এভাবে আমরা তাপ দেওয়ার ফলে কখনো তাপমাত্রা বৃদ্ধি করতেছি, কখনো অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি। এই জিনিসটাই হচ্ছে তোমার মূলত গ্রাফের মাধ্যমে দেখাতে হয়। গ্রাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো গ্রাফের মাধ্যমে আমরা এখন এটা শিখব। আমরা যদি গ্রাফ আঁকাতে চাই, শুরুতে হচ্ছে আমাদেরকে এভাবে এই দিকে এক্স অক্ষ দিব, উপরের দিকে ওয়াই অক্ষ দিব। ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর থাকবে সময়। তোমার শুধু সময় এভাবে লিখে দিবা, কোনো ধরনের এরকম সংখ্যা দেওয়া লাগবে না, এখানে কোনো সংখ্যা দেওয়া লাগবে না। কিন্তু ওয়াই অক্ষ বরাবর থাকবে তাপমাত্রা, এবং তুমি -40°C থেকে এখানে শুরু করছে, তুমি চাইলে -30°C থেকে শুরু করতে পারো, -50°C থেকে শুরু করতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে অবশ্যই 0°C থাকতেই হবে, 100°C থাকতেই হবে, যেহেতু আমরা বরফের ক্ষেত্রে এই গ্রাফটা এখন কল্পনা করতেছি। এটা একটা বরফ থেকে পানি, পানি থেকে জলীয় বাষ্পের গ্রাফ। তো আমি যখন শুরুতে এই যে তাপমাত্রা প্রদান করলাম, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পেয়ে এখানে এসে এটা 0°C বরফে পরিণত হলো। আমি আরও তাপমাত্রা দিলে দেখো, যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এজন্য এই রেখাটা অনুভূমিক হচ্ছে, এবং এই যে বি পয়েন্ট, এটা হবে 0°C পানি। এরপর আমি আরও তাপমাত্রা দিচ্ছি, দেখা যাবে ধীরে ধীরে, দেখো এই পয়েন্টে 40°C তাপমাত্রা, এই পয়েন্টে 60°C তাপমাত্রা,
এই পয়েন্টে 80°C তাপমাত্রা, এভাবে বেড়ে বেড়ে দেখো সি পয়েন্টে যে সেটা 100°C পানিতে পরিণত হবে। এবং আমি আবার যদি তাপ প্রদান করি, এবার দেখো যেহেতু পানির স্ফুটনাঙ্ক 100°C, তাই এবার অবস্থার পরিবর্তন হতে হবে, কারণ 100°C পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হতে হবে। তাই এই যে অনুভূমিক রেখা আমি এখানে পাইলাম, তাপমাত্রা পরিবর্তন হলো না। যদি উপর দিকে যাচ্ছে দেখো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কিন্তু অনুভূমিক থাকলে তাপমাত্রার কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, এটা শুধুমাত্র অবস্থার পরিবর্তন। এখন এই যে ডি পয়েন্ট হলো, এই ডি পয়েন্টটা হবে 100°C বাষ্প। আমি যদি তাপমাত্রা আরও বাড়াতে থাকি, ধীরে ধীরে দেখো এখানে সেটা 140°C বাষ্পে পরিণত হয়েছে। এভাবে হচ্ছে এই গ্রাফটা মূলত লেখা হয়েছে, যেখানে কখনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কখনো অবস্থার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা পরিবর্তন হলে গ্রাফ উপরের দিকে উঠে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হলে গ্রাফ অনুভূমিক হচ্ছে। এবং আমি এখানে দুইটা অনুভূমিক রেখা পাচ্ছি, দুইটা অনুভূমিক রেখা। তোমার মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে দেয় যে এর তাপীয় বক্ররেখায় কয়টা অনুভূমিক রেখা পাওয়া যাবে, ব্যাখ্যা করো। তো দেখো দুইটা অনুভূমিক রেখা আমি এখানে পাচ্ছি। আমরা যদি নেক্সটে যাই, একটু উপরে গেলে আমরা দেখতে পাবো যে বলা আছে সালফারের গলনাঙ্ক 119°C। এই জিনিসটা তুমি এমসিকিউ এর জন্য পড়বা, সালফারের গলনাঙ্ক কত। আমরা আরেকটু উপরে গেলে দেখতে পাবো ইউরিয়ার গলনাঙ্ক 133°C। অর্থাৎ এখানে দুইটা গলনাঙ্ক আছে, সালফারের গলনাঙ্ক এবং ইউরিয়ার গলনাঙ্ক। এগুলো এমসিকিউ এর জন্য মাঝে মাঝে দিয়ে দেয়। এখানে আরেকটা কনসেপ্ট আছে, দেখো একটা পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু ফিক্সড থাকে। ধরো আমি যদি লবণের ক্ষেত্রে কল্পনা করি, লবণের গলনাঙ্ক হবে 801°C, স্ফুটনাঙ্ক হবে 1465°C। এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু লবণ যখন বিশুদ্ধ অবস্থায় থাকে, শুধু সোডিয়াম ক্লোরাইড অবস্থায় থাকে, যেটাকে লবণের সংকেত বলা হয়, তখনই হবে। কিন্তু আমি ধরো লবণের সাথে অন্য কিছু মেশালাম, সোডিয়াম ক্লোরাইডের সাথে অন্য কিছু যদি আমি মেশাই, অন্য কিছু, তাহলে কিন্তু তখন আর গলনাঙ্কটা 801°C থাকবে না, স্ফুটনাঙ্কটাও 1465°C থাকবে না। তখন সেটা অন্য একটা তাপমাত্রায় গলতে থাকবে, অন্য একটা তাপমাত্রায় ফুটতে থাকবে, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন হবে। তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে যে দেখো অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়। অর্থাৎ আমাদের যে এই যে অবিশুদ্ধ পদার্থ ছিল, এটার গলনাঙ্ক এই লবণের চেয়ে 801-এর চেয়ে কম হবে। এরপরে কি বলছে, স্ফুটনাঙ্ক বিশুদ্ধ থেকে বেশি হয়, কিন্তু এটার স্ফুটনাঙ্কটা এই 1465-র চেয়ে বেশি হবে। এরপরে বলছে মিশ্র পদার্থের কোনো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। কেন? ধরো তুমি লবণের সাথে সালফার মেশালা, তখন এক রকমের গলনাঙ্ক পাবা, স্ফুটনাঙ্ক পাবা। আবার লবণের সাথে অন্য একটা পদার্থ ইউরিয়া মেশালা ধরো, তখন এক ধরনের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক পাবা। মিশ্র পদার্থে দেখো লবণের সাথে অনেক কিছু মেশানো হচ্ছে, তাই গলনাঙ্কটাও ফিক্সড থাকতেছে না, এক এক সময় এক এক রকম থাকতেছে, ভিন্নতা দেখা যাচ্ছে। মূলত এজন্যই বলা হয় যে গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। অর্থাৎ লবণ যদি 801°C তাপমাত্রায় গলতে থাকে, তখন সেটা হবে বিশুদ্ধ লবণ। আর যদি 801-এর চেয়ে যদি কম তাপমাত্রায় গলতে থাকে, তখন সেটা হবে
অবিশুদ্ধ। একই কথা বলা যায় স্ফুটনাঙ্কের ক্ষেত্রে। স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। অর্থাৎ লবণ যদি 1465 ডিগ্রি সেলসিয়াসেই ফুটতে থাকে তখন সেটা হবে হলো বিশুদ্ধ লবণ। আর এর চেয়ে বেশি তাপমাত্রায় যদি ফুটতে থাকে 1465 এর বেশিতে যদি ফুটতে থাকে তখন সেটা হবে অবিশুদ্ধ। এভাবেই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটা আমরা নির্ণয় করতেছি। আমরা একটু আগে তাপ প্রদানের গ্রাফ দেখলাম। শীতলীকরণের গ্রাফটা ঠিক এর উল্টো হবে। শীতলীকরণের যে গ্রাফ হবে তাপ প্রদানের উল্টো হবে। যেমন 140 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পকে যদি আমি শীতল করি তবে ধীরে ধীরে এই তাপমাত্রা কমতে থাকবে, কমে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হবে। এরপর আরও শীতল করলে এবার অবস্থার পরিবর্তন হবে, কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হবে না, অর্থাৎ সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা শীতল করি সেটা তাপমাত্রা কমতে থাকবে এবং কমে কমে প্রথমে 60 ডিগ্রি সেলসিয়াসে হলো, তারপরে 50, তারপরে 40, এভাবে আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। শীতল আমি আরও যদি করতে থাকি তাহলে এবার তাপমাত্রা পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে। এরপর আমি যদি আরও শীতল করি এবার তাপমাত্রা কমবে, কমে ধরো -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ হলো। এভাবেই দেখো ঠিক তাপ প্রদানের উল্টো গ্রাফটাই হচ্ছে শীতলীকরণের ক্ষেত্রে। তুমি যদি গ্রাফে দেখো এবারও এক্স অক্ষ বরাবর সময় থাকবে, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা থাকবে। তুমি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা মাস্ট লিখবা, মধ্যে থেকে কিছু সংখ্যা লিখে দিবা। দেওয়ার পরে দেখবা 140 থেকে এবার শুরু করতে হবে, যেহেতু শীতলীকরণ। ধীরে ধীরে যখন আমি এখানে তাপমাত্রা কমাচ্ছি অর্থাৎ শীতল করতেছি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হচ্ছে। দেন আমি আরও শীতল করলে এখানে অবস্থা পরিবর্তন হচ্ছে, হয়ে এটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হচ্ছে। অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হলো। আমি আরও শীতল করলে তাপমাত্রা আরও কমতে থাকবে, কমতে কমতে একটা সময় এসে এটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। আবার শীতল করলে এবার অবস্থা পরিবর্তন হবে, হয়ে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। এবারও দেখো তাপমাত্রা কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র অবস্থা পরিবর্তন হলো। আমি আরও শীতল করলে দেখা যাবে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ হলো। এই যে দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফই খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট বলা যায়, মাস্ট পড়তে হবে। এই গ্রাফেও দেখো অনুভূমিক রেখা দুইটাই পাচ্ছি, তাই তাপ প্রদান গ্রাফেও আমরা অনুভূমিক রেখা দুইটা পাবো, শীতলীকরণের গ্রাফেও আমরা অনুভূমিক রেখা পাবো দুইটা। যেহেতু এই প্রশ্নটা তোমাদের হচ্ছে ঘ নাম্বারে থাকবে, তো আমরা এখন দেখব দ্বিতীয় অধ্যায়ে গ্রাফ থেকে কোয়েশ্চেন আসলে কিভাবে তুমি 4-এ 4 পেতে পারো। এটা গ নাম্বারও দিতে পারে, অর্থাৎ 3-এ 3 পাওয়ার কথাও বলা যাইতে পারে। অর্থাৎ আমরা আগে দেখব সবাই কিভাবে লিখবে, দেন কিছু এক্সট্রা টিপস দেখব যেখানে তুমি বুঝতে পারবা কিভাবে তুমি লিখলে তাদের চেয়ে ডিফারেন্ট ওয়েতে তোমার খাতাকে প্রেজেন্ট করতে পারবা। আগে আমরা দেখব সবাই কিভাবে লিখবে।
সবাই যেটা করবে সেটা হচ্ছে গ বা ঘ এরকম লিখবে, লিখে গ্রাফ আঁকাবে, দেন হচ্ছে এক প্যারায় সব ব্যাখ্যা করে দিবে। গ্রাফটা এভাবে ব্যাখ্যা করে দিবে। এখন তুমি এই কাজটাই করবা, কিন্তু খুবই সুন্দর ওয়েতে করবা, ডিফারেন্ট ওয়েতে করবা। কিভাবে দেখো, শুরুতে তুমি হচ্ছে গ্রাফটা এঁকে নিবা সুন্দর করে, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা। গ্রাফটা খাতায় আঁকালেই হবে, অ্যান্ড যেভাবে এভাবে আঁকাইছি এভাবেই তুমি আঁকাবা। আঁকানোর পর তুমি যেটা করবা সেটা বিভিন্ন পয়েন্টের নাম দিবা। যেমন এটা দিলাম আমি এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, অর্থাৎ কোণাগুলোর আমি নাম দিলাম। আমি নামটা কী জন্য দিলাম? যাতে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। এবার আমি ব্যাখ্যা কিভাবে করব? ব্যাখ্যাতে তুমি শুরুতে লিখবা এরকম এক দিবা, দিয়ে লিখবা এ বিতে, দিয়ে এখানে তুমি এভাবে ব্যাখ্যা লিখবা। অর্থাৎ এ বিতে কী ঘটনা ঘটলো, এখানে এ বিতে কী ঘটছে, যে শুরুতে -40°C বরফ ছিল, সেটাকে আমি তাপ প্রদান করলাম, করে তাপমাত্রা ধীরে ধীরে গ্রহণ করে সেটা 0°C বরফে পরিণত হলো। এই কথাটাই আমি এ বিতে লিখব, যেভাবে বললাম ওইভাবে লিখবা। আবার 2 নাম্বার পয়েন্ট দিবা, দিয়ে লিখবা বিসিতে, দিয়ে আবার এখানে ব্যাখ্যা লিখবা এভাবে। এখানে কি লিখবা, যে বিসিতে 0°C বরফ ছিল, সেটাকে তাপ প্রদান করায় অবস্থার পরিবর্তন ঘটিয়ে সেটা 0°C পানিতে পরিণত হলো। দেন তুমি লিখবা 3 নাম্বার দিয়ে সিডিতে, এভাবে কমা দিয়ে নিচের লাইনে লিখবা যে 0°C পানি তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পেয়ে সেটা 100°C তাপমাত্রার পানিতে পরিণত হলো। আবার 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবা ডিইতে তাপ প্রদান করায় তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে অবস্থার পরিবর্তন হবে এবং 100°C তাপমাত্রার পানি 100°C বাষ্পতে পরিণত হবে। দেন তুমি লিখবা 5 নাম্বার পয়েন্ট দিয়ে ইএফে 100°C বাষ্প তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি করে করে 140°C তাপমাত্রার বাষ্পে পরিণত হলো। অ্যান্ড এরপরে তুমি একটু এক লাইন গ্যাপ দিয়ে লিখবা, অর্থাৎ উক্ত গ্রাফে তাপমাত্রা কখনো বৃদ্ধি পাচ্ছে, কখনো অবস্থার পরিবর্তন হচ্ছে। 0°C এবং 100°C অবস্থার পরিবর্তন হচ্ছে এবং অন্যান্য সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই বিসি পয়েন্ট এবং ইএফ পয়েন্ট হবে অনুভূমিক এবং বাকি পয়েন্টগুলো হবে বাঁকানো। বিষয়টা যদি আমি একবারে দেখাই তাহলে অনেকটা এমন হবে, তোমার ক্লাসমেটরা যেখানে এক প্যারাতেই লিখতেছে তুমি সেটা 5টা পয়েন্টে ভাগ করে লিখতেছো এবং শেষে একটু এক্সট্রা একটা লাইন অ্যাড করে দিচ্ছ। এখানে তোমার খাতাটা অলরেডি ডিফারেন্ট হয়ে গেল। এবং তাদেরকে যদি 1 নাম্বার কমও দেয়, কোনো টিচারের কাছে গেলে তোমাকে কখনোই কম দিবে না, যদি ঠিকঠাক মতো ব্যাখ্যা লিখতে পারো 4-এ 4ই দিবে। তোমাদের এই প্রশ্নটা বরফের পরিবর্তে সালফার দিয়েও দিতে পারে বা অন্য কিছু দিয়েও দিতে পারে, লবণ দিয়েও দিতে পারত। অর্থাৎ গলনাঙ্ক বলে দিবে একটা, স্ফুটনাঙ্ক বলে দিবে একটা, এবং তাপীয় বক্ররেখা আঁকতে বলবে। এখন তাপীয় বক্ররেখা মানে তাপ প্রদান করার জন্য যে বক্ররেখা সেটা, আর যদি শীতলীকরণ বক্ররেখা চায় তখন সেটা প্রশ্নে সরাসরি উল্লেখ করে দেবে। তো এটা যদি আমরা করি, শুরুতে তুমি এই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এই দুইটা তাপমাত্রার জন্য 2টা পয়েন্ট আগে লিখে দিবা। ধরো 119° আর এটা
44 ডিগ্রি। এর মধ্যে এখানে তোমার ইচ্ছা হলো তুমি এখানে দিলা 0 ডিগ্রি, এখানে দিলা 50 ডিগ্রি ইচ্ছা, এখানে ধরো দিলা তুমি 250 ডিগ্রি, এখানে দিলা তুমি ধরো 600 ডিগ্রি ইচ্ছা। এবার কি করবা, এই যে 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটা এভাবে যাবে। দেন গলনাঙ্ক তাপমাত্রায় কি হবে, অনুভূমিক হবে, অবস্থার পরিবর্তন হবে, অনুভূমিক রেখা আঁকালাম। দেন আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পেয়ে 444-এ দেখো 444-এ চলে গেল। এরপর আবার অনুভূমিক রেখা হবে, কারণ স্ফুটনাঙ্কে পৌঁছাইছে, অবস্থার পরিবর্তন হবে সেজন্য, এবং সেটা পরিবর্তন হয়ে 600 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয়ে যাবে। এবার তুমি আবার নাম দিবা, এটাকে দিলা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ। এবার ব্যাখ্যাতে আবার লিখবা 1 দিয়ে, এ বিতে কী হলো, কমা দিয়ে এখানে ব্যাখ্যা তোমাকে যেভাবে শেখালাম ওইভাবে লিখবা। 2 নম্বরে ধরো বিসিতে কী হবে সেটা লিখলা। 3 নম্বরে সিডিতে কী হবে সেটা লিখলা। 4 নম্বরে ডিইতে কী হবে সেটা লিখলা। দেন ইএফে কী হবে সেটা লিখবা। শেষে 1 লাইন ফাঁকা দিয়ে পুরো গ্রাফটার একটা সামারি লিখে দিবা তুমি এখানে। এভাবে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। এখন এখানে তো আমরা দুইটাই দেখলাম তাপ প্রদান রেখা। শীতলীকরণের ক্ষেত্রে কি হতো, শীতলীকরণের ক্ষেত্রে আমরা বইয়ে যে চিত্রটা শিখেছিলাম ওই চিত্রটাই হতো, অর্থাৎ তখন আমরা এর উল্টা চিত্রটা হতো। ব্যাখ্যা তো এরকমই থাকতো, ব্যাখ্যা যেটাই দিক, শীতলীকরণ দিক আর হচ্ছে তাপীয় বক্ররেখা দিক, ব্যাখ্যা তো এরকমই লিখতাম, অর্থাৎ পয়েন্টগুলো এরকম নিজের ইচ্ছা মতো দিয়ে এ বিতে কী হতো, এখানে কী হতো, ওখানে কী হতো দিয়ে শেষে সামারি করে দিতাম। আর শুধু চিত্রটা একটু ডিফারেন্ট হইতো। চিত্রটা কি হতো সেখানে অনেকটা, আমি যদি তোমাকে রাফলি দেখাই, অনেকটা এমন হতো। ব্যাখ্যা তো ওই টাইপেই লিখবা, অ্যান্ড চিত্রটা শীতলীকরণের ক্ষেত্রে তাপ প্রদানের চেয়ে উল্টোটা হচ্ছে। আশা করি এই টাইপ কোশ্চেন পরীক্ষায় আসলে কিভাবে নিজের খাতাকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারবা সেটা তুমি শিখে গেছো। আমরা যদি নেক্সট টপিকে যাই তাহলে দেখতে পাবো পাতন এবং ঊর্ধ্বপাতন। ধরো আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি সমুদ্রের পানি নিলাম। সমুদ্রের পানিতে অবশ্যই লবণ মিশ্রিত থাকে, এবং এই পাত্রটাকে আমি কি করব, ধরো আমি এটাকে তাপ দিব। তাপ দেওয়ার ফলে এই পাত্রটা সাথে আমি একটা নল যুক্ত করে দিলাম। ধরো নল নল যুক্ত করে আর একটা পাত্রের সাথে আমি এটা অ্যাড করে দিলাম, এবং এই নলের একটা জায়গায় আমি কিছু বরফ অ্যাড করে দিব। যেহেতু লবণ মিশ্রিত পানি এটা, তাই দেখা যাবে তাপ গ্রহণ করে, দেখো লবণের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পানির হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাই এই তাপ যখন 100 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন করবে তাপমাত্রা, তখন দেখা যাবে পানিটা বাষ্পীভূত হতে থাকবে, কিন্তু লবণ কিন্তু এই পাত্রেই পড়ে থাকবে। এই বাষ্পীভূত লবণ হচ্ছে এই নলের মধ্যে দিয়ে যাবে, যাওয়ার সময় যখন এই বরফের কাছে আসবে, এই বরফ এটাকে শীতল করে দেবে, দিয়ে আবার পুনরায় পানিতে পরিণত করবে, করে এখানে দেখো এটা আবার পানিতে পরিণত হলো। এখন যে অবস্থাটা আমি পাইলাম, দেখো এই পাত্রে শুধুমাত্র লবণ থাকলো, এই পাত্রে শুধুমাত্র পানি থাকলো, কিন্তু শুরুতে আমার লবণ পানির মিশ্রণ ছিল। অর্থাৎ আমি এভাবে তাপ প্রদান করে এমন একটা সিস্টেম তৈরি করলাম যেখানে আমি লবণ পানির মিশ্রণ থেকে
লবণ এবং পানিকে আলাদা করতে পারতেছি। এই যে পুরো প্রক্রিয়া, এটাই হচ্ছে পাতন। এখন এটা যদি আমরা বইয়ের ভাষায় দেখি, তাহলে কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। অর্থাৎ একটা তরল আছে, তাকে আমি তাপ প্রদান করলাম, সেটা বাষ্পে পরিণত হলো। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হবে বাষ্পীভবন। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। এই যে বাষ্প পাইলাম, সেটাকে আমি কোনোভাবে শীতল করব, তাপমাত্রা সরায় নিব, তাহলে এই প্রক্রিয়াকে বলা হবে তখন ঘনীভবন। এই যে বাষ্পীভবন আর ঘনীভবনের যে সমন্বয়, সেটাই হচ্ছে পাতন। অর্থাৎ কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। কেমন? ওই যে উদাহরণ আমার, যে এরকম একটা পাত্র আছে, পাত্রে পানি ছিল, আমি যখন তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হলো, ওই তরলটা কি তাপ প্রদানে পানি কি বাষ্পে পরিণত হলো না? বাষ্পেই তো পরিণত হয়ে গেছে। আবার এখানে কিছু বরফ ছিল, এই বাষ্পকে পুনরায় এই বরফ কি করতেছে, শীতলীকরণ করতেছে, করে কি আবার সেই তরলে পরিণত করতেছে, পানিতে পরিণত করতেছে। এই যে পুরো প্রক্রিয়া, এটাই পাতন। এবং তখন এই জায়গায় শুধু লবণ থাকতেছে আর এই জায়গায় পানি থাকতেছে। তাই বাষ্পীভবন আর ঘনীভবন একসাথে ঘটার মাধ্যমেই এই পাতনটা সম্পন্ন হলো। নেক্সটে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ঊর্ধ্বপাতন। ধরো কঠিন কার্বন ডাইঅক্সাইডের কঠিন অবস্থা থাকলো, সেটাকে যদি আমি তাপ দেই, একটা অদ্ভুত জিনিস দেখা যায়, এটা সরাসরি বাষ্পে পরিণত হয়, এর কোনো তরল অবস্থা আমরা দেখতে পারি না। এরকম যেসব পদার্থের হচ্ছে তাপ প্রদান করলে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, কোনো তরল অবস্থা থাকতেছে না, কঠিন আছে, এটাকে আমি তাপ দিচ্ছি, সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে, এগুলো পদার্থই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে, আমি যে তাপ দিচ্ছি, এই তাপ প্রদান করা হলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। এই সংজ্ঞাটা ক নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ঊর্ধ্বপাতন থেকে আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে উদাহরণ। যেমন ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? নিশাদল, কর্পূর, ন্যাপথেলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ। এই জিনিসটা এমসিকিউ এর জন্য 5 স্টার। খুব বেশি পরিমাণে এমসিকিউ এই জায়গা থেকে এসে থাকে, অর্থাৎ নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, এই টাইপ কোশ্চেন এখান থেকে দিয়ে থাকে। এইখান থেকে আরেক ধরনের কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ধরো আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। অর্থাৎ খ নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। তাই দেখো এইটুকু পার্টের ইম্পর্টেন্স কিন্তু অনেক। এটা ক নাম্বারেও দিচ্ছে, খ নাম্বারেও দিচ্ছে, এমসিকিউ এর জন্য তো 5 স্টার। এখন আমরা ঊর্ধ্বপাতন কিভাবে বুঝবো, যে একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখতে চাই ঊর্ধ্বপাতন কিভাবে হবে। দেখো এখানে চিত্রে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন, কিন্তু আমরা এটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড চিন্তা না করে আমরা এটাকে চিন্তা করব আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, অর্থাৎ আয়োডিন মিশ্রিত সোডিয়াম ক্লোরাইডও আছে, আয়োডিনও আছে।
সোডিয়াম ক্লোরাইড। দেখো, আয়োডিন তো ঊর্ধ্বপাতিত পদার্থ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না, এর তরল অবস্থা আছে। আমি এরকম একটা পাত্র নিয়ে সেটাতে তাপ দিব। তাপ দেওয়ার ফলে এই মিশ্রণ থেকে আয়োডিন দেখা যাবে তাপ গ্রহণ করে সে সরাসরি বাষ্পে পরিণত হয়ে উপর দিকে উঠে যাবে। কিন্তু খাদ্য লবণ কিন্তু এখানেই পড়ে থাকবে, যেহেতু তার তরল অবস্থা আছে। উপর দিকে উঠে যাওয়ার পর এই জায়গায় আমি দেখো কিছু বরফ রাখছি এবং একটা ঢাকনা দিয়ে দিছি। এই উপরে ওঠা আয়োডিনকে এই বরফ শীতলীকরণের মাধ্যমে, যেহেতু তরল অবস্থা নাই, আবার কঠিন অবস্থায় পরিণত করতেছে। তাহলে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ থেকে দেখো আমি এবার আয়োডিন ও খাদ্য লবণকে আলাদা করলাম এবং এটা ঊর্ধ্বপাতনের মাধ্যমে আলাদা করলাম। এটাই হচ্ছে ঊর্ধ্বপাতনের এক ধরনের উদাহরণ। কিন্তু ধরো আমি এখানে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ না নিয়ে বালি প্লাস গ্লুকোজের একটা মিশ্রণ নিলাম। দেখো, বালি এবং গ্লুকোজ কোনোটাই কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ না, তাই আমি এটাকে যখন তাপ দিব তখন কিন্তু কোনো ঊর্ধ্বপাতন ঘটবে না। এটা কিন্তু কোনো উদাহরণ না। এখানে আয়োডিন মিশ্রণের বদলে আমি কিন্তু এখানে নিশাদলও নিতে পারি, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ একটা পদার্থ আমি নিচ্ছি ঊর্ধ্বপাতিত, একটা নিচ্ছি ঊর্ধ্বপাতিত না, দেন তাদেরকে তাপ দেওয়ার মাধ্যমে আমি আলাদা করে ফেলতে পারতেছি। এখন এই ঊর্ধ্বপাতন থেকে তোমাদের যদি গ বা ঘতে কোশ্চেন দেয়, নর্মালি দিলে ঘতেই দেয়, তো ওইটা কিভাবে দেয় সেটা আমরা এখন দেখব। অর্থাৎ দেখো, ঊর্ধ্বপাতন টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। এটা থেকে ক দিচ্ছে, খ দিচ্ছে, গ দিচ্ছে, ঘ দিচ্ছে, এমসিকিউ দিচ্ছে, সব কিছুর জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন দেখব গ বা ঘতে কিভাবে কোশ্চেন দেয় অ্যান্ড আমরা সেটা কিভাবে অ্যান্সার করব। ঊর্ধ্বপাতনের প্রশ্নগুলো কিভাবে থাকবে যদি গ বা ঘ নাম্বারে দিতে চায়, ধরো গ বা ঘ নাম্বারে দিবে, তাহলে এই প্রশ্নগুলো কিভাবে থাকবে? এখানে ধরো বলবে যে বরফ আছে আর ন্যাপথ্যালিন আছে, এদের তাপীয় বক্ররেখা একই হবে কি? দেখো, বরফের ক্ষেত্রে আমরা তাপীয় বক্ররেখা দেখেছিলাম এরকম দুইটা অনুভূমিক রেখা ছিল। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, এটা ছিল গলনাঙ্ক রেখা। এখানে ছিল 0°C, এখানে ছিল 100°C। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কোনো ধরনের তরল অবস্থা নাই। তাহলে এবার চিত্রটা হবে অনেকটা এরকম, অর্থাৎ একটাই মাত্র অনুভূমিক রেখা থাকবে। আমি যদি এই অবস্থায় বলি, এটা হবে কঠিন অবস্থা, কঠিন অবস্থা। এটা হবে হচ্ছে অবস্থার পরিবর্তন। সরল রেখা মানেই অবস্থার পরিবর্তন, অর্থাৎ অনুভূমিক রেখা পরিবর্তন। এবং এটা হবে গ্যাসীয় অবস্থা, অর্থাৎ এক্ষেত্রে কোনো ধরনের তরল অবস্থা আমি দেখলাম না। এটা হচ্ছে কনসেপ্ট। এখন প্রশ্নে যদি আমার এই ঊর্ধ্বপাতিত হওয়ার তাপমাত্রাটা না দিয়ে দেয়, তবে আমার এখানে দেওয়ার দরকার নেই। আমি এখানে শুধু সময় লিখব, লিখে এভাবে দিব, অ্যান্ড এইদিকে তাপমাত্রা লিখে উপর দিকে একটা টান দিয়ে দিব, তাহলেই হবে। এখন এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তুমি এইভাবে অ্যান্সার করলে তুমি 4-এ 4 বা 3-এ 3 পাবা। কিভাবে আঁকাবা? শুরুতে
চিত্রটা তুমি আঁকায় নিবা। এদিকে থাকবে সময়, এদিকে থাকবে তাপমাত্রা। এরপর এরকম একটা দাগ দিবা, একটা অনুভূমিক দাগ দিবা এবং একটা আবার উপর দিকে তুলে দিয়ে দাগ দিবা। এবার আবার তুমি পয়েন্টগুলোর নাম দিবা, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। যদি গ নাম্বারে এ বি সি ডি পয়েন্ট ইউজ করো তখন তুমি পি কিউ আর এস এভাবেও দিতে পারবা পয়েন্টগুলোর নাম, অর্থাৎ একটু আলাদা দেওয়ার জন্য। কীভাবে লিখবা? আগের মতোই 1 নাম্বার দিয়ে এবিতে। এবিতে কি হচ্ছে, যেহেতু আমি ন্যাপথ্যালিন দিয়ে করতেছি তাই কঠিন ন্যাপথ্যালিনকে তাপ দিলে সেটা তাপমাত্রা গ্রহণ করতে থাকবে। কঠিন ন্যাপথ্যালিনকে তাপ দিলে তাপমাত্রা গ্রহণ করতে থাকবে এবং ঊর্ধ্বপাতিত হওয়ার তাপমাত্রায় পৌঁছাবে। 2 নাম্বার হচ্ছে বিসিতে ঊর্ধ্বপাতিত হওয়ার তাপমাত্রায় যাওয়ার পর অবস্থার পরিবর্তন হবে এবং কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি ন্যাপথ্যালিন বাষ্পে পরিণত হবে। 3 নাম্বার পয়েন্টটা হবে সিডিকে নিয়ে। সিডিতে আবার এই বাষ্প তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এটাই হচ্ছে, এভাবে তুমি এখানে লিখবা এবং শেষে অবশ্যই একটা সামারি লিখে দিবা যে পুরো ঘটনাটা কি হলো, 2-3 লাইনে সামারিটা হবে। এভাবে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা করবা। এখন তোমাকে যদি বলে একই হবে কি না, ওই টাইপ যদি কোশ্চেন বলে, অর্থাৎ বরফ আর ন্যাফথ্যালিনের লেখচিত্র একই হবে কি না তাপীয় বক্ররেখার লেখচিত্র, তবে তুমি এই যে সামারিটা আছে সামারিটা একটু বড় করবা অ্যান্ড চেষ্টা করবা এখানে তুলনা করে দেখাতে। ধরো সামারিটা তখন 6-7 লাইনে লিখবা, অথবা তুমি এখানে যে কাজটা করতে পারো এইটুকু তো লিখবা, তোমার এতখানি তো লিখবাই, যেহেতু তোমার এখন তুলনা করতে হবে এবং যখন তুলনা করতে বলবে তখন সেটা অবশ্যই ঘ নাম্বারে থাকবে এবং একটু বড় করেই লিখতে হবে। তখন তুমি সামারির পরিবর্তে দেখা যাবে মধ্যে একটা দাগ দিবা, দিয়ে বাম পাশে খুবই সংক্ষেপে তুমি বরফের লেখচিত্র কি হতো সেটার সামারি লিখবা এবং ডান পাশে তুমি ন্যাফথ্যালিনের লেখচিত্রে কি হচ্ছে সেটার সামারি লিখবা। এভাবে তুমি হচ্ছে পার্থক্য দেখাবা। অর্থাৎ যদি আমি একটা পৃষ্ঠায় দেখাই তোমাকে তুমি এটা কিভাবে লিখবা, তাহলে হবে অনেকটা এমন। অর্থাৎ এভাবে পুরো কোশ্চেনের অ্যান্সারটা তুমি করতে হবে। অ্যান্ড গ্রাফটা তো অবশ্যই উপরের দিকেই থাকবে, যথেষ্ট বড় হবে, দেখতে অনেক সুন্দর লাগবে অ্যান্ড তোমার খাতা অন্যদের চেয়ে ডিফারেন্ট হিসেবেই উপস্থাপিত হবে। অন্যরা যেখানে প্যারাগ্রাফের মতো ব্যাখ্যা করে লিখবে গ্রাফটা আঁকায়ে, তুমি সেখানে এত সুন্দর গুছিয়ে লিখলে অবশ্যই তুমি আলাদা একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবা। তো মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে মেইন যা যা লাগবে তোমার সব কিছুই হচ্ছে কাভার করে দেওয়া হয়েছে। আমরা এরপরে হচ্ছে টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেন আমরা রিভিউ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।